নিপা হিয়াকে একবার জড়িয়ে ধরে ভেতরে চলে যায়। এদিকে গরমে ঘেমে রাগে বিরক্ত হয়ে উজানের অবস্থা কাহিল। উজানও শার্টের হাতা দিয়ে বারবার কপালে ভেসে ওঠা ঘামটা মুছছে তো মুছছেই, হাতে থাকা টিস্যুটাও ভিজে গুঁড়ো হয়ে গেছে। আর এসব চোখে পড়তেই হিয়া ও শাড়ির আঁচলটা টেনে মুঠ করে উজানের পুরো মুখ থেকে শুরু করে গলাসহ সব মুছে দেয়। হিয়ার আচমকে কাজে উজান স্তব্ধ। নীলিমাও একটা সময় উজানকে পরম যত্নে নিজের ওড়না দিয়ে এরকম করে ঘাম মুছিয়ে দিত। এক চোখে নীলিমাকে মনে পড়ছে তো আরেক চোখ দিয়ে উজান চোখ ভর হিয়ার দিকে অপলক হয়ে তাকিয়ে রয়েছে। কি অবস্থা বানিয়েছে দেখো শরীরটার, মনে হচ্ছে যেন সবে মাত্র পুকুর থেকে ডুব দিয়ে উনি উঠে এলেন। এত কেউ ঘামে? বারবার এভাবে নীলিমাকে মনে করিয়ে দাও কেন তুমি? কি বললেন? আমি আবার কখন নীলিমা আপুর কথা আপনাকে মনে করিয়ে দিলাম? আর তাছাড়া মনে করালেও বাকি, আপনি তো নিজেই বলেছেন আপনি কখনো আপুকে ভুলতে চান না। তাহলে সব সময় কথার পিষ্টে কথার উত্তর রেডি থাকে না তোমার? রাত 7টা। আমার সব নেয়া শেষ, আপনি একটু বসুন, আমি এই শাড়িটা মামিকে দিয়েই আসছি। শাড়িটা আমাকে দাও, আমি তোমার মামিকে দিয়ে আসছি। তুমি বরং আমার জন্য এক কাপ কফি করে নিয়ে এসো। কফি যে বাড়িতে নেই, আসলে এখানে কেউ সব খায় না তো। ঠিক আছে, লিকার চা করে আনো। ঠিক আছে, আপনি মামির সাথে কথা বলুন, আমি এক্ষুনি চাটা করে আনছি। হিয়া উজানের হাতে শাড়িটা দিয়ে চা করতে চলে যায়। এদিকে উজান শাড়িটা নিয়ে মামির রুমের দিকে এগিয়ে গেট নক করে। কে? জামাই বাবা, তুমি দাঁড়িয়ে আছো যে, ভেতরে আসো। শাড়িটা নিন। শাড়িটা আবার ফেরত দেবার কি আছে? ওটা পরেই না হয় বাড়িতে ফিরতো হিয়া। মেয়েটা তো বোকা না। মামি কিছু বলার আগেই উজান ওর পকেট থেকে একটা চেক বের করে মামির দিকে এগিয়ে দেয়। এটা কি উজান? চেক। এখানে 30 লাখ টাকা আছে। আশা করি হিয়ার ছোট থেকে হিয়ার বিয়ে অবধি আপনার যত টাকা খরচ হয়েছে এই টাকাই সব পুষে যাবে। বাবা, তুমি এসব কি করছো? আর এতগুলি টাকা? শুনেছি ছোট থেকে হিয়া ওর স্কুলের বৃত্তির টাকাতেই পড়াশোনাটা করেছে। সেক্ষেত্রে হিয়ার পড়াশোনাতে হয়তো আপনার বেশি টাকা যায়নি। আর রইল বাদবাকি হিয়ার খাবার জামা কাপড়ের খরচ। হিয়া নিশ্চয়ই আপনার বাড়িতে 30 লাখের বেশি টাকা খায়নি। চিত্রার রুমটা যেভাবে ডেকোরেট করেছেন, হিয়ার রুমটাকে তো ঠিক ততটাই ফেলনা করে ফেলে রেখেছেন। একটা আছে খাটকাম চৌকি, একটা রংচটা আলনা, আর একটা কাঠের ঘুণ ধরা পড়ার টেবিল। মামি কিছু বলতে চেয়েও বলতে পারে না, লজ্জায় মাথা নামিয়ে নেয় অকপটে। তাই সব কিছু হিসাব করে আমি এই চেকটা আপনার হাতে তুলে দিচ্ছি। যদি এরপরও কম পড়ে আমাকে বলবেন, আরও টাকা পাঠিয়ে দেব। আর একটা কথা, হিয়া কোনো ভিখারি না, হিয়া আমার ওয়াইফ। তাই ফার্দার আর কখনো তাকে ছোট করবার আগে বা ওকে কোনো কথা শোনাবার আগে আমার পজিশনটা ঠিক কতটা উপরে একবার আন্দাজ করে নেবেন। আসছি। দেখো দেখি, চাটা করতে বলে মামির সাথে গল্প দিতে বসে গেছে। এই যে শুনছেন, চাটা এখানে খাবেন না ভেতরে দিয়ে আসবো? মামি, মামি, তুমি চা খাবে? লিকার চা কিন্তু। আরে কি করছিস? চা করেছি, খাবি? রং চা খাবো না। দুধ দিয়ে দিই তোরটাতে? না থাক। সার্থকের খবর কিছু শুনেছিস? তোকে যে ছেলেটা খুব বিরক্ত করতো, ওই রামুদারের গুন্ডা টাইপ ছেলেটা। না, শুনিনি। কেন, কি হয়েছে? বেচারার তো সেই খারাপ অবস্থা। এই তো ঘন্টা খানেক আগে নাকি ছেলেটার মুখ চোখ বেঁধে উদুম পিটিয়েছে, এখনো পর্যন্ত নাকি সেন্স ফিরে নাই। আর ডক্টর বলে যে আধা ঘন্টা দেখবে, না হলে নাকি আবার আইসিইউ না কি একটা আছে ওটাই শিফট করবে। কি? কে জানি। রামুদার তো একদম চটে আছে, ধরতে পারলে না। তবে যে কাজটা করছে সে কিন্তু খুব সাবধানতার সাথে কাজটা করছে বলতে হবে। ধরা খাবার তো কোনো চান্সই নেই। তবে মজার ব্যাপার কি জানিস? কি? যে মেরেছে সে না সার্থকীর আসল জায়গায় এমন কেলিয়েছে, বোধ হয় বেচারা আর কোনোদিনই। চিত্রা আর বলতে পারে না, তার আগেই হো হো করে হেসে দিয়ে রুমে চলে যায়। এসব শুনে হিয়া তো পুরো অবাক। তার মানে তখন যে উজান বেরিয়েছিল বাহিরে, সে কি তাহলে উজান হিয়াদের গ্রামের বাড়িতে আর একটা সময় নষ্ট না করে হিয়ার মামুর থেকে বিদায় নিয়ে হিয়াকে নিয়ে বেরিয়ে পড়ে। এখন রাত 8টা। গ্রামের রাস্তার আঁকাবাঁকা চলছে গাড়ি। শহরের রাস্তা শুরু হতে আরও ঘন্টাখানেক বাকি। আবার শুরু হয়েও সেই রাস্তা দিয়ে মেন শহরে পৌঁছাতে আরও আধা ঘন্টা।
চারিদিকে এখন শুধু ধুধু অন্ধকার, তবুও এই অন্ধকারের মাঝেও মাঝে মাঝে উকি দিচ্ছে কিছু রোড লাইট। চাঁদ উঠলেও আজ মনে হয় চাঁদের আলোটা ঠিক বেশি প্রখর না। সার্থকীর এই অবস্থা আপনি করেছেন তাই না? হ্যাঁ, করেছি তো। আপনি জানেন ওরা এই গ্রামের কত বড় গুন্ডা? এই গ্রামের সবাই ওর বাবার কথাই উঠতে বসতে পর্যন্ত রাজি। সো হোয়াট? সো হোয়াট মানে? আপনি জানেন না ওরা আমাকে চেনে না? হিয়া কিছু বলতে গিয়েও চুপ হয়ে যায়। গাড়ি চলতে থাকে নিজ গতিতে। দুজনে আবার নিশ্চুপ হয়ে যায়। এত রাস্তা ড্রাইভ করতে করতে উজান এখন অনেকটাই ক্লান্ত। একটা টিন দিয়ে ঘেরা চায়ের দোকানের পাশে গিয়ে উজান গাড়িটা সাইড করে। গাড়ি থামালেন যে? চা খাবে? আপনি খাবেন? আমি সিগারেট খাবো। খাবা কি? খেলে নামো। নামুন, আমি নামছি। হিয়া নামলে উজান হিয়াকে নিয়ে সামনের দোকানটায় গিয়ে 1 কাপ চায়ের অর্ডার করে। দোকানে থাকা কাকুর বউটা চা বানাতে শুরু করলে উজান কাকুটার কাছে একটা সিগারেট নিয়ে ঝুলে থাকা লাইটারটা নিয়ে ধরিয়ে সামনে গিয়ে গাড়ির দরজায় হেলান দিয়ে দাঁড় হয়। আর হিয়াকে বলে চাটা নিয়ে ওর কাছে আসতে। হিয়া চা নিয়ে উজানের পাশে গিয়ে দাঁড় হয়। একদিকে গাড়ির দরজার কাছে হেলান দিয়ে উজান সিগারেট টানছে, আর তারই পাশে দাঁড়িয়ে হিয়া চায়ের চুমুক দিচ্ছে। দুজনের সামনে ধুধু ধান ক্ষেত্রের দিকে অপলক তাকিয়ে, যদিও চাঁদের আলোতে আবছা দেখা যাচ্ছে চারপাশ। কমলো মাথা ব্যথা? হালকা। আমি কি ভাবছি জানেন? কি? আপনি আমার জন্য সার্থকীকে এইরকম করে পেটালেন, আর আমার জায়গায় যদি নীলিমা আপু থাকতো তো ছেলেটাকে মনে হয় তো আজ মেরেই ফেলতেন। আমি শিওর যে আপনার ভয়ে নিশ্চয়ই আপুর পেছনে কোনো ছেলে ঘোরার সাহস অব্দি পেত না। নীলিমা আমার থেকেও কত ডেঞ্জারাস তুমি জানো? ওর ভয়ে মেয়েরা আমার সাথে কথা বলা তো দূর, আমার দিকে তাকানোর সাহস অবধি পেত না। তাই অবশ্য আপনার মতো এরকম রাজপুত্রের মতো একটা ভালোবাসার মানুষ থাকলে যে কোনো মেয়েকেই একটু পজিটিভ হতে হয়, বুঝলেন? তাই নাকি? পাকনি একটা। তাড়াতাড়ি চা শেষ করো। করছি করছি। চা শেষ হলে উজান হিয়ার থেকে কাপটা নিয়ে দোকানে গিয়ে টাকা মিটে আবারও গাড়িতে এসে বসে। উজান গাড়ি ড্রাইভ করতে থাকে। এদিকে আজ বিয়ে বাড়িতে বেশি লাভঝাপ করায় হিয়ার শরীরটা অনেক ক্লান্ত। আলতো চোখে জানালার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে চোখটা লেগে এসে যায় হিয়া নিজেও বুঝতে পারে না। হিয়ার উপর চোখ পড়তে উজান গাড়িটা স্লো করে হিয়ার ঝুলু ঝুলু মাথাটা নিজের বুকের কাছে নিয়ে এসে এক হাতে কোনো রকম হিয়াকে আগলে ধরে ড্রাইভ করতে থাকে। এসেছে রাত, ভিজে হাওয়া, খোলা চিঠির পাশে থাক খেয়ালি খাম, তোকে হঠাৎ ভুল করে ছুঁয়ে দিল। কিছুদিন পর উজান আজ অফিস থেকে ফিরে ভীষণ ক্লান্ত। স্নান করে এসে রুমে লাইট অফ করে দিয়ে শুয়ে আছে নিজের বিছানায়। হিয়া বাসবির ঘরে বাসবির সাথে বসে টিভিতে সেই সন্ধ্যা থেকে কি জানি একটা মুভি হচ্ছিল, তাই দেখায় ব্যস্ত। এদিকে যে গত 1 ঘন্টা ধরে উজান রুমে একা শুয়ে আছে সেদিকে তার কোনো মনোযোগ নেই। এরকম করে 2 ঘন্টা হয়ে আসে কিন্তু হিয়া আসে না। শেষমেশ বাধ্য হয়ে উজান হিয়াকে ডেকে পাঠায়। ও হিয়াদি, ভাইয়া ডাকছে তো, যাও না। ওহো, মুভিটা শেষ হোক তারপর যাই না। ডাকছে যখন তখন শুনে আয় না একবার, দরকার হয়তো কোনো। দরকার না ছাই, যাচ্ছি। আহা ইস, ঘরটা কিরকম অন্ধকার করে রেখেছে দেখো। লাইটটা জ্বালাবো? না। তোর কি হয়েছে? ডাকলেন কেন বলুন তাড়াতাড়ি। পড়াশোনা নাই তোমার? কখন থেকে টিভি দেখছো? ও তো কাল কলেজ খুলবে, তারপর থেকে। কলেজে যাওয়ার সময় আমি ড্রাইভার পাঠিয়ে দেব, উনি এসে তোমাকে নিয়ে যাবে, আর ফেরার পথে আমি গিয়ে নিয়ে আসবো, মনে থাকবে? ড্রাইভার আঙ্কেলকে পাঠাতেও হবে না, আর ফেরার পথে আপনাকেও আসতে হবে না। আমি একাই পারবো যাওয়া আসা করতে। আবার কোনো শর্ত কি টাইপ ছেলের চক্করে পড়ার জন্য? আন্দাজেই আপনার বউ তো মনে হয় যেন কোনো বিশ্ব সুন্দরী, যে যে কেউ তার সুযোগ নিতে চাইবে। এসব ফালতু কথা না বলে যা করতে বলেছি ঠিক সেইভাবেই চলবা। ইটস মাই অর্ডার। ইটস মাই ওভার। আপনি কি নীলিমা আপুর উপরে এরকম করে হুকুম ছাড়াতেন? কি করে যে আপু আপনাকে সহ্য করতো কে জানে। ইউ নো নীলিমা না তোমার মতো এত অবাধ্য ছিল না। আমি ওকে যা বলতাম ও আমার সব কথা শুনতো, সো সে সেরকম করেই চলতো। হ্যাঁ, এই জন্যই তো নীলি আপুর ভয়ে আপনি ওই একবার ক্যাম্পাসে কান ধরে উঠবোস করেছিলেন। এরকম মিনমিন করছো কেন? যা বলবা স্পষ্টভাবে বলবা। কই কিছু না তো, কিচ্ছু বলিনি। আর কিছু বলবেন আপনি? আমার মুভিটাই শেষ হয়ে গেল। তোর মুভি দেখতে হবে না, 1 মগ কফি করে নিয়ে আসো আমার জন্য কুইক। কফি শেষ? 1 বক্স কফির প্যাকেটে কয়দিনে শেষ? সেদিনই তো নিয়ে আসলাম।
শেষ হয়ে গেলে আমি কি করব? তা লিকার চা করে আনো যাও। গ্যাস শেষ। ফালতু কথা, ইন্ডাকশন নেই, ওটাই রান্না করো। ওহ, হাতে ব্যথা। এক মগ কফি করতে হাতে ব্যথা বাড়বে না? সত্যি খুব ব্যথা। ডক্টর আঙ্কেলকে একটা ফোন করব, উপরের ফ্ল্যাটেই থাকে, এসে না হয় দেখে যাবে একবার। না না, ডক্টর দেখানোর মতো ব্যথা না তো। আনছি আমি কফি করে, আপনি বসুন। হিয়া একটা ভেঙচি কেটে কফি করতে চলে যায়। 10 মিনিট পর হিয়া কফি নিয়ে আসে, কিন্তু দুষ্টুমি করে কফিতে মিশিয়ে দেয় লবণ। নিন আপনার কফি। কফি নাকি শেষ? না, ছিল একটা প্যাকেট। খান না, খান, ভালো করে খান। কি বলুন তো মিস্টার শাহরিয়ান, আপনি গাছের ডালে ডালে চললেও এই হিয়া মুনতাসির কিন্তু চলে পাতায় পাতায়। আমার হাত ব্যথার কথা শুনেও আমাকে দিয়ে কফি বানালেন, তাই না? এবার বুঝুন ঠেলা, হিয়ার সাথে চালাকি করার শায়েস্তা কি জিনিস। উজান দু চুমুক কফি গিলে কিরকম বাংলার পাঁচের মতো মুখটা করে ফেলে। হুট করে কফির স্বাদটা এরকমই বা হতে যাবে কেন? আরেকবার টেস্টটা বোঝার জন্য কফি গিলতে উজান বুঝে গেল কফিতে লবণ টাইপ কিছু দেওয়া। সন্দেহজনক চোখে হিয়ার দিকে তাকালে খেয়াল করে হিয়া মিটিমিটি হাসছে। এবার আর উজানকে পায় কে? কি হলো, আপনি কফির মগটা ধুয়ে উঠেলেন যে? নিজেকে কি মনে করো, খুব চালাক? এই আপনি এরকম করে এগিয়ে আসছেন কেন আমার দিকে? কফিটা শেষ করুন। আমার সাথে চালাকি? আজকে আমি তোমাকে দেখাবো আমি খেপে গেলে ঠিক কি কি হয়। এই না না, একদম না। দেখুন আমি কিন্তু মাকে ডাকবো। মা, ও মা। হিয়া মা মা বলে চিৎকার করতে করতে দৌড় শুরু করে। হিয়ার পিছে পিছে দৌড় দেয় উজানও। শুরু হয় দুজনার ধরা ধরা খেলা। ডাইনিং থেকে ড্রয়িং কিছুই বাদ যায় না। দুজনা সমান তালে ছুটছে তো ছুটছে, কিন্তু কেউ আর কারোর নাগাল পায় না। এদিকে সোফার কাপড় থেকে শুরু করে কুশন, এমনকি পর্দায় ঝুলানো শামুকের মালাগুলো ওদের ধরা ধরাতে ওলট পালট হয়ে জড়ো হয়ে একটা ছিঁড়ে নিচে সব শামুক গড়িয়ে পড়ে। মা দেখো না, তোমার ছেলে কি বানিয়ে ফেললো রুমটাকে। না মা, আমি কিছু করিনি। মা, হিয়া তোমার পর্দার ঝুনঝুনি লাগা শামুকগুলো ছিঁড়ে দিছে একটা। না মা, একদম মিথ্যা কথা বলছে তোমার ছেলে। ওটা ওর হাত লেগে ছিঁড়েছে, আমিই তো তার আগে। তবে রে, কোনা থেকে বের হও, ধরলে কিন্তু হিয়া আমি আজ তোমাকে ছাড়বো না। ধরে তো দেখান। উজান একটা দীর্ঘশ্বাস টেনে আবারও হিয়ার পিছে দৌড় শুরু করে, কিন্তু এবার আর হিয়া জায়গা খুঁজে না পেয়ে সোজা বাঁশবির কোলে গিয়ে লুকিয়ে পড়ে। মা, মা দেখো তোমার ছেলে আমাকে ধরে মারবে বলছে। রাজা, কি বলছে কি হিয়া? কেন মারবি তুই আমার মেয়েটাকে? মার কাছে লুকিয়ে লাভ নেই, আজ তো তোমাকে আমি ওই লবণ দেওয়া কফিটাই খাওয়াবো। হিয়া মুনতাসির, ওয়েট। উজান দৌড়ে ওর রুমে যায় কফি মগটা নিয়ে আসতে। কি, তখন থেকে দুজন লাফালাফি করছিস? কি করেছে ও? উনি কিছু করেননি মা, আমি ওনার কফিতে লবণ মিশিয়ে দিয়েছি। সে কি, কেন? ইচ্ছে করে। আমার হাতটা ব্যথা করছিল, আমি ওনাকে বললাম, তারপরেও কিনা আমাকে কফি বানিয়ে আনতে বললো। আমিও তাই লবণ মিশিয়ে স্পেশাল কফি করে এনেছি। ঠিক করেছি না বলো? ঠিক না ভুল এবার তুমি বুঝবে। কফি শেষ, গ্যাস নেই, হাত ব্যথা, তোমার সব ন্যাকামি এখন আমি বের করব। উজান বাঁশবির থেকে হিয়ার হাত দুটো টেনে হিয়ার গায়ের ওড়না দিয়ে আগে হিয়ার দুপা মুঠ করে বেঁধে দেয়। মা দেখো, আমার পা বাঁধছে। বাঁধছি যাতে পালাতে না পারো। এখন শুরু করো তো ফার্স্ট। কি ফার্স্ট ফার্স্ট শুরু করব? কফি খাওয়া শুরু করো ফার্স্ট। মা দেখো না। ছাড় না রাজা, কেন বাচ্চা মেয়েটার সাথে ওরকম করছিস? বয়সে শুধু বাচ্চা, মাথায় তো অলওয়েজ ওই বড়দের মতো বুদ্ধি নিয়ে ঘোরে। কথা শুনলে তো মনে হয় আমি না, ওই আমার চেয়ে অভিজ্ঞ। তাড়াতাড়ি শুরু করলে তাড়াতাড়ি শেষ হবে, কুইক কুইক। আমি আর এরকম করব না, আপনি আমাকে প্লিজ এবার মাফ করে দিন। হুম, নেভার। আগে কফি তুমি পুরো গিলবা, দেন আমি তোমাকে ছাড়বো। মা তুমি কিছু বলো না তোমার ছেলেকে। মাকে এর মধ্যে টেনে লাভ নেই, পিচ্চি বাচ্চা। নীলিমাও কোনোদিন মাকে এসবে টেনে পার পাইনি। তুমি ভাবলে কি করে সেখানে আমি তোমাকে ছাড়বো? লিলি আপু, কোথায় তুমি? মা, আমি তো ওটা খেলে বমি করে দেব। বমি করলে করবে, কিন্তু এই এক মগ কফি তোমাকে গিলতে হবে। স্টার্ট। উজান পাক্কা আধা ঘন্টা কফি মগ নিয়ে হিয়ার মুখের সামনে দাঁড়িয়ে থাকে, কিন্তু হিয়া মুখে কফি তুলে না। বাঁশবিও কিছু বলে না। একদিকে তার প্রিয় সিরিয়াল দেখতে থাকে, একদিকে উজান হিয়ার কাহিনী। হিয়াও আর বাঁশবিকে সাহায্য করতে বলে না, কারণ জানে বাঁশবির গুণধর ছেলে এই মুহূর্তে তার মার কথাও শুনবে না।
শেষমেশ চোখ মুখ খিচে কোনো রকম এক ঢোক কফি গিলে হিয়া ওটা বের করতে যাবে, অমনি উজানের দিকে তাকাতে আবার গিলে খায়। না, অতিরিক্ত লবণ, এটা খাওয়া অসম্ভব। এর মধ্যেই টানাটানিতে হিয়ার পায়ের বাঁধনটা আলগা হয়ে আসলে হিয়া টুপ করে পালাতে যাবে, অমনি উজান হিয়াকে মেঝের মধ্যে টেনে ফেলে। হিয়া হাসতে হাসতে মেঝেতে চিত হয়ে শুয়ে পড়লে উজান ওর দু পা ফাঁক করে হিয়ার কোমরের কাছে বেষ্টন তৈরি করে দাঁড়িয়ে যায়। এখন পালিয়ে দেখাও। আহ রাজা, লাগবে ফ্লোরে মেটার। আর করবা কখনো এরকম? আর করব না, সত্যি। কিরকম হাসতেছে দেখো আবার। সত্যি তো? হ্যাঁ হ্যাঁ সত্যি, আর করব না। এমন সময় দুম করে সন্ধি রুমে ঢুকে ওদেরকে এভাবে দেখে থ হয়ে যায়। আর বলিস না, 1 ঘন্টা ধরে ওদের এসব বাচ্চামি চলছে। কান ধরো এখন। কেন? কান ধরে কি হবে? কান ধরলে কফি খাওয়া লাগবে না? টেস্টি টেস্টি কফি। তবু হাসতেছে দেখো কিরকম লাগে। কান ধরে বলো কাল থেকে। কাল থেকে? প্রত্যেক দিন? প্রত্যেক দিন। অফিস থেকে ফেরার পরপরই আমি ওনার জন্য কফি বানিয়ে দেব। দেব দেব। রোজ রাতে ওনার পা টিপে দেব। এই রকম করে? হ্যাঁ, এরকম করে। ঠিক আছে, দেব দেব। আর মনে থাকবে? কিছু? রোজ ওনার জন্য। রোজ ওনার জন্য। রাতে সুন্দর মতো খাবার বেড়ে রাখবো। এটা কিন্তু এসবে যাই না। কি? বাড়বো বাড়বো। ঠিক আছে। উজান হিয়ার উপর থেকে উঠে হাসতে হাসতে ওর রুমে চলে যায়। যাওয়ার আগে সন্ধিকে বলে, তুই বস, আমি শার্টটা চেঞ্জ করে আসছি। আজ তো লবণ মিশিয়েছি, কাল মরিচের গুঁড়া মিশিয়ে কফি করে দেব। সন্ধি এসে হিয়াকে হাত ধরে নিচ থেকে টেনে তুলে। হিয়া তখনও হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে। বাসবি এবার উঠে এসে হিয়াকে দু হাতে ওনার বুকে আগলে ধরে। আজ কতদিন পর আমার রাজাটাকে আমি এরকম করে মন থেকে হাসতে দেখলাম। তোকে আমি কি দিয়ে ধন্যবাদ দেব মা, সে ভাষা আমার নেই। তোর কাছে আমি ঋণী মা। তুই যদি সেদিন রাজি না হতি। এতে আমার কিছুই না মা, আমিও তো সেদিন বাধ্য হয়ে বিয়েটা করেছিলাম। মামি আমাকে টাকা দেখে তোমাদের কাছে বিলিয়ে দিয়েছিল, তাই আমিও বাধ্য হই। তারপর যে কখন আমি তোমার ছেলেকে এতটা ভালোবেসেছিস, তাই তো? জানি না মা, শুধু জানি ওনাকে ভালো রাখতে হবে। ওনার মুখটাতে এই হাসিটাই বেশ ভালো লাগে, অন্য কিচ্ছু না। আমি জানি উজান নীলিমাকে কখনো ভুলতে পারবে না, কিন্তু সে যে এখনো তোমাকে ভালোবাসে সে আমি বেশ ভালোই বুঝতে পারছি। উজানকে কখনো ছেড়ে দিও না হিয়া। নীলির ধাক্কাটা উজান হয়তো সারিয়ে উঠতে পারছে, ধীরে ধীরে তোমারটাও নাও সইতে পারে। যদি কখনো নীলিমা আপু ফিরে আসে? নীলি ফেরার হলে এতদিনে ফিরতো হিয়া। উজানকে তাহলে হসপিটালে বিছানায় মাসের পর মাস কাটাতে হতো না। হিয়া একটা হাসি দিয়ে বাসবির কোলে মুখ লুকিয়ে নেয়। সন্ধি, আমি রেডি, বের হ। অভিক কি গাড়ি নিয়ে নিচে দাঁড়িয়ে আছে? কি ফোন আসলো? এর জন্য উপরে আসতে চাইলো না আর? আচ্ছা, একটা কাজ করলে কি রকম হয়, হিয়াকেও আমাদের সাথে নিয়ে যায়। আমাদের তো সেরকম কোনো কাজ নেই, শুধু রুম বুক করব, এই যা। মেয়েটার একটু ঘোরাও হবে, আসছে থেকে তো সেরকম কিছুই দেখেনি ও। আমার সমস্যা নেই, ও যেতে চাইলে ওকে রেডি হতে বল। যাব, আপনি 2 মিনিট বসুন, আমি জাস্ট জামাটা পরেই রেডি হয়ে আসছি। কিছুক্ষণ চুপ করে থেকে বাসবির আয়নার সামনে গিয়ে চুলটা আরেকবার আঁচড়ে নিয়ে তিনজনে বেরিয়ে পড়ে হোটেলের উদ্দেশ্যে। আসলে 1 সপ্তাহ পর উজানদের বাহির থেকে কিছু ক্লায়েন্ট আসবে, তাদের জন্য রুম বুক করতে যাওয়া আর কি। হোটেলটা অনেক দামি হওয়াতে সপ্তাহে 2-1 আগে থেকে ওখানে রুম বুক করতে হয়। সাথে আবার একটা ছোটোখাটো অনুষ্ঠানও আয়োজন করা হবে ওখানে একদিন, তাই নিয়ে কথাবার্তা বলতে যাবে। এই যা। হোটেলে পৌঁছে 4 জন মিলে সব ঠিক করে হোটেল নিচে এসে বাইরে গিয়ে দাঁড় হয়। তুষার এতক্ষণে নিচে সন্ধির জন্য অপেক্ষা করছিল। আসলে ওয়েদারটা হঠাৎ করে কীরকম করছে, বৃষ্টি হবে হয়তো, বাতাস হচ্ছে ভীষণ, যে কোনো সময় বৃষ্টি ঝরতে পারে। ও দেখ, তোর বর দাঁড়িয়ে। এই যে ম্যাডাম, ওখানে দাঁড়িয়ে আমাকে না গালাগালি দিয়ে গাড়িতে এসে বসো, বৃষ্টি নামবে কিন্তু। সন্ধি সবার থেকে বিদায় নিয়ে তুষারের সাথে বাড়িতে চলে যায়। এদিকে অভিকের একটা এমার্জেন্সি আসায় অভিক তখনই ওর গাড়িটা নিয়ে চলে যায়। যাওয়ার আগে অবশ্য উজান হিয়াকে ড্রপ করে দিতে চেয়েছিল, কিন্তু রাস্তাটা উল্টো দিকে হওয়াতে উজান বলে লাগবে না, ও হিয়াকে নিয়ে রিক্সা বা অটো কিছুতে চলে যেতে পারবে। রাত তখন 11টা, রাস্তাটা অনেকটাই ফাঁকা। উজান হিয়া যথেষ্ট দূরত্ব বজায় রেখে পাশাপাশি হাঁটছে।
তার উপর এই অবেলার দমকা হাওয়া। হাঁটতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না, আমার তো এই ওয়েদারেই হাঁটতে বেশ ভালো লাগছে। রিক্সা অটো কিছুই তো চোখে পড়ছে না। রিহানকে কি বলবো গাড়িটা নিয়ে আসতে? আর একটু দেখুন, শুধু শুধু দাদাভাইকে বিরক্ত করবার কি আছে? দাদাভাই না বিহান বলেই ডাকবা ওকে। ধ্যাত, তা আবার হয় নাকি? হাজারো কোনি সম্পর্কে না হয় বয়সে বড় আমার থেকে, আর আমি কি না ওনাকে? যা বলছি তাই করবা, অযথা কথা বাড়াবা না। আমি পারবো না। আবার আমার মুখের উপর কথা। আ আ, ঠিক আছে, চেষ্টা করব নাম ধরে ডাকতে। শান্তি। এনার মাথায় আসলেই সমস্যা আছে। হয়েছে না হয় সম্পর্কে বড়, তাই বলে